সাধারণ মধ্যবিত্ত ঘরের বউ হয়ে স্মার্টলি আমি যেভাবে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে তাড়াতাড়ি কমপ্লিট করি, আজকে কিন্তু আমার মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে উঠেই ওদিকে কিন্তু অনেক কাজ শেষ হয়ে গেছে, মানে বাসি ঘরদোর ঝাড় দেওয়া, বেডরুম গোছানো, ওগুলো শেষ করে চলে আসলাম রান্না করে। এসে আগে একটা গ্লাস জল খেয়ে নিলাম। জল খেয়ে তারপর এদিকে দেখো এইবারে ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিয়েছি। মানে এই সবজিটা আমি কাল রাত্রিবেলায় কেটে রেখে দিয়েছিলাম আমার রান্নার সুবিধার্থে, যাতে আমার রান্না বসাতে গেলে ঝটপট রান্নাটা আমি বসিয়ে দিতে পারি, কারণ সবজি কাটতে গেলেও দেখবে অনেকটা কিন্তু সময় লাগে। তো এদিকে লাউর খোসা আর আলুটাকে কেটে ভাপ দিয়ে একদম রেখে দিয়েছি পরিষ্কার করে। আর এদিকে ঝুল ধরার আয়োজন কেটেছি, মানে আমাদের তো চৈত্র সংক্রান্তির মানে চৈত্র মাসে আর 20 দিন এই ঝুল ধরাটা খেতে হয়, তো এটারই আয়োজন একদম পুরো কাটাকুটি করে নিয়েছি। এই ডুকাটাকি কাটতে গেলেও দেখবে কতটা কিন্তু সময় লাগে। তো তাই জন্য কালকে কিন্তু কেটে নিয়েছিলাম। সেদিন যখন বড়মশাই বাজারে এনেছিল তখনই কিন্তু আমি বলে দিয়েছিলাম, আর ও বলছিল ঝুলধরার বাজার আনবে কিনা। তো এখানের মধ্যে কয়েকটা স্পেশাল সবজি লাগে, এগুলো না দিলে আবার ঝুলধরাটা হবে না। তো তোমাদের দাদাভাই দিকে চা খেয়ে কিন্তু বেরিয়ে পড়েছে এখন মাছটা আনার জন্য। কালকে কিন্তু একবার রাত্রিবেলা গিয়েছিল মাছ বাজারে, তো দেখে মানে ভালো মাছ পায়নি, মাছ নাকি বেশি উঠেনি, তো তাই জন্য কিন্তু আর আনিনি তোমাদের দাদাভাই। কয়েকটা দোকানে এগুলো নাকি বাইরের মাছ, তো বাইরের মাছ তো এভাবে আমরা মানে খাই না, ওই যে কি চালানো মাছ না কি যেন বলে ওগুলোকে। অনেক সময় এগুলোতে না একটা গন্ধ আসে দেখবে, আমি তো এমনিতে মাছ বেশি খেতে পারি না, আর যদি এরকম গন্ধ আসে আমি তো খেতেই পারি না। মাছগুলো বড় বড় হয়, কিন্তু কি বলো তো ভাজতে গেলে তরকারির মধ্যে গেলে আলাদা একটা গন্ধ, ওই মাছ আমি খেতেই পারি না। তো তাই জন্য তোমাদের দাদাভাই বলছে সকালবেলায় গিয়েই নাকি আনবে। তো এদিকে দেখো এবার আমি এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি, আর আমি তো বিস্কিট খেয়ে নিলাম, আমি আজকে চাটা খাইনি। তো এদিকে তার জন্য এবারে কড়াটা বসিয়ে দিয়ে, কড়াটা এত পরিমাণে গরম হয়ে গেছে তাই জন্য জানলাটা খুলে দিয়েছি, না হলে যে কী পরিমাণে ধোঁয়া ঘরে উঠে। আর এদিকে যেহেতু আমার ঘরে সিলিংটা দেওয়া নেই, টিনগুলোও তো পরে নষ্ট হচ্ছে, এমনিতেও নষ্ট হচ্ছে, আর যদি জানলাটা না আটকে আরও রান্নাটা করি তাহলে তো আরও বেশি এরকমটা হয়। আর দেখো লাউয়ের খোসা আর আলুটা কেটে যেহেতু রেখে দিয়েছিলাম সেদ্ধ করে, এবারে কিন্তু আমি ঝটপট করে রান্নাটা বসিয়ে দিতে পারলাম, না হলে তো তোমাদের দাদাভাই যেই না বাজারে গেল আমার এখন ঝটপট করে কাটতে বসতে হতো, তারপর গিয়ে কিন্তু আমি ভাপ টাপ দিয়ে রান্নাটা করতাম। এখানেও তো কতটা সময় লাগে বলো। কালকে রাত্রিবেলা এবার রান্না করেছিলাম লাউ, তো সেই লাউটা যখন রান্না করেছিলাম তো ভাবলাম যে লাউর খোসাটা কেটে রেখে দিই, তাহলে আমাদের সকালে কিন্তু এটা খাওয়া হয়ে যাবে লাউর খোসা দিয়ে। এই লাউর খোসা ভাজা দিয়ে খাওয়া হবে, আর হলো গিয়ে তোমার কালকের তরকারিও আছে। লাউর খোসা ভাজা কিন্তু মানে দুর্দান্ত লাগে খেতে, লাউর খোসা ফেলার জিনিস হলেও কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। জানি না তোমরা কে কে বাড়িতে খেয়েছো। তো শুধু লাউর খোসা কিন্তু না, সাথে কিন্তু আমি আবার কয়েকটা আলুও কিন্তু দিয়েছি, এটার মধ্যে আবার পেঁয়াজও দেওয়া যায়। তো এদিকে দেখো এবার চালটা এখন নিয়ে নিচ্ছি, কারণ ভাতটাও তো বসিয়ে দিতে লাগবে। ভাতটা বসিয়ে তারপর সবজি টবজি ধুয়ে সবজিটা বসাবো। তো আস্তে ধীরে করলেও কোনো ব্যাপার হবে না, কারণ আমার তো কালকে তরকারি আছে, লাউ ঘন্ট করেছিলাম ডাল ছিটিয়ে। আর এদিকে তোমার আছে এই মানে লাউর খোসা ভাজা হচ্ছে, তো এগুলো দিয়ে কিন্তু সকালের খাওয়াটা হয়ে যাবে। তো এদিকে দেখো আমি এখানে চালটা নিয়ে 3বার, তো আমি জানোই মানে বা হাত দিয়ে চালটা রাখি ড্রামের মধ্যে, এটা নাকি রাখতে লাগে। তো চালটা রেখে এদিকে এবারে ফিল্টারের মধ্যে জলটা দিয়ে দিচ্ছি। আজকে আমাদের এখানে জলও আসেনি, তো আমাদের তো প্রত্যেক দিন আনে না, কালকেও কিন্তু আনেনি। তো তাই জন্য আজকে ভেবেছিলে আনবেও, কিন্তু জল নাকি আসেনি। তো এদিকে ফিল্টারের মধ্যে এখন জলটা দিয়ে দিচ্ছি। তো নিচের বালতির জলটা এই যে দেখো নিয়ে নিচ্ছে এটার মধ্যে, তো দিয়ে তারপর ফিল্টারের মধ্যে আর একটুখানি জল লাগবে। আর ফিল্টারে জল না থাকলে কী হয় বলো তো, বোতল ভর্তি করতে গেলে না দেখবে মানে অসুবিধা হয়ে যায়। আর কতগুলো বোতলও তো লাগে বলো, ঘরের বোতল, তারপর ফ্রিজে 2টা বোতল এখন আবার দিচ্ছি, তারপর দোকানের বোতল, বেশ কতগুলো বোতলে কিন্তু পড়ে। তারপর আমার রান্না বান্নার মধ্যে তো আমি ফিল্টারের জলটাই ইউজ করি জানো, মানে ঝুল টুল দিতে গেলে। আর ভাত যখন বসাই তখন এমনিতে সাপ্লাইয়ের জলটা কিন্তু দিয়ে মানে ভাতটা বসিয়ে দিই। আবার প্রেশার কুকারে যখন ভাতটা করি তখন কিন্তু আমি আবার মধ্যে করি তোমার এই মানে ফিল্টারের জলটা দিয়ে কিন্তু করি। তো এদিকে দেখো এবারে ফিল্টারের ঢাকা তো দিয়ে দিলাম, আর যেহেতু গ্লাসগুলো এখানে রাখি জল খেয়ে গিয়ে গ্লাসটা এখানে রাখি ধুয়ে, তো তার জন্য ফিল্টারের উপরটা না সবসময় জল পড়ে থাকে, তো তাই জন্য আবার একটুখানি মুছেও দিতে হয়। তো এক পাশে ভাতের জল তো বসিয়ে দিয়েছি, আরেক পাশে লাউর খোসা তো ভাজি হচ্ছে। এবারে চালটাকে ধুয়ে তারপর ভাতটাও বসিয়ে দেবো, আর মানে ভাত তো বসিয়ে দিয়েছি, মানে চালটা দিয়ে দেবো। আর প্রেশার কুকারের মধ্যে আবার কালকের কিছুটা ভাতও আছে, তো ভাবলাম ভাতটা ফুটে যাক একসাথে, এখন ভাতটা দেবো না, তাহলে ভাতটা জানি কীরকম লাগে খেতে। তো ভাতটা উপর দিয়ে একটুখানি গরম করে নিলেই বেশ হয়ে যাবে। আমি আগের দিনের ভাত থাকলে না ওই যে আলাদা করে আবার করা ওইটা আমি করি না, মানে ওই যে ভাতের সাথে দিয়ে একসাথে ফুটিয়ে নামানো, ওইটা হলো আমার ভাতগুলো খেয়ে যেন আমি টেস্ট পাই না। মানে আজকে যে ভাতটা রান্না করছি তো উপর দিয়ে একটুখানি দিয়ে দিলে বেশ হয়ে যাবে। তো এদিকে দেখো ভাত তো বসিয়ে দিয়েছি, এই যে একটু নাড়া দিয়ে নিচ্ছি হাতা দিয়ে, না হলে চালগুলো আবার একদম জট পাকিয়ে যায় তাই। আর এদিকে তো লাউর খোসা ভাজি হচ্ছেই। তো এদিকে না ওই যে আমার ট্রে না, এটাকে কি বলবো, এটার মধ্যে তো আমি রান্না করে টুকিটাকি কাপড়গুলো এখন রাখি। তো এটাকে একটু মুছে দিলাম, দিয়ে কাপড়গুলোকে একটু গুছিয়ে রাখবো। এটা তো আগে আমার এই মানে বেসিনের উপরে থাকতো,
মানে যেখানে আমি স্টিলের র্যাকটাকে রাখি এখানে থাকতো। তারপর ছিল আমার মিটচিপটার উপরে, মিটচিপটা যেহেতু বেডরুমে নিয়ে গিয়েছি তাই এটা এখন থাকে ফ্রিজের এই সাইডটা দিয়ে গিয়ে থাকে ওই কাঁচের টেবিলটার উপরে। তো এগুলো এখন গুছিয়ে গুছিয়ে রাখছি। আরেকটা ধরার জন্য নাতা নামিয়ে নিলাম, আরেকটা নাতা এখানে আছে। আমার তো মাছের মানে মাছ মাংস ধরার জন্য 2টা নাতা আলাদা করে রাখি, আবার নিরামিষভাবেও কিন্তু আছে। সবগুলো তো আর ভরিয়ে লাভ নেই বলো। তো দেখো এবার এই মানে এক সাইড মানে সাইড করে কিন্তু আমি এগুলো রাখছি। আর এগুলো আমার সব ধোয়া কাপড় কিন্তু। এবার তো চৈত্র সংক্রান্তির সময় আমি আর ঝাড়টারও দেবো না, শুধু যেখানে মাকড়সাগুলো দেখবো ওই সেখান থেকে জাল মানে মাকড়সার জালগুলো ভেঙে ফেলে দেবো। আর ঘরের বিছানাপত্র তো এটা সবসময় ধোয়াও হয়, কারণ এবার পৌষ সংক্রান্তি, মাঝখানে একটা মাস গেল, তারপর আমাদের সৌজ গেল, তখন একবার ফাল্গুন মাসের তখন এই ধোয়াটা। এখন আবার একটা মাস মানে যাবেও না, আবার ওই সেই মানে চৈত্র সংক্রান্তির সেই ধোয়ার পর ধোয়া পরিষ্কার করতে এবার যেন একদম পুরো আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল। এবার সোজের সময় যে ধোয়া মানে কাঁচা ধোয়ার ব্যাপারটা ছিল, তো চৈত্র সংক্রান্তির সময় তাই জন্য নোংরাও এরকম হবে না। আর আমার পরিষ্কার নোংরা তো হবে, তারপরেও মানে অতটা তো আর হবে না। একটা জিনিস তুমি যখন 1 মাস পর করবে তখন নিজেই তো বুঝতে পারো এটা কতটা নোংরা হবে। আর যখন একদম 6 মাস মানে 5 মাস পরে ধরবে তখন তো সেটা কতটা নোংরা থাকবে। তো তাই জন্য মাকড়সার জালগুলো ফেলে দেবো, আর বিছানাপত্র তো এটা ধুতে লাগবেই। তারপরেও দেখবে করবো না বললেও কিছু কিছু কাজ আবার না করেও কিন্তু রাখা যায় না। যেহেতু পুরানো বছরকে বিদায় জানিয়ে আমরা নতুন বছরকে স্বাগত জানাবো, সেই কিছু কিছু কাজ তো আবার করতেই লাগবে। তবে ওই যে শোধ যাওয়ার সময় যেভাবে করেছি এভাবে তো একদমই না, কারণ এগুলো পরিষ্কারই আছে আমার, শুধু অত করে লাভ নেই। আর মাকড়সার জাল তো আজকে ফেলছি কালকে করে দিচ্ছে। কালকের ব্লগটার মধ্যে দেখলে না ওই যে মাকড়সার জাল দেখেছি স্নান করে এসে আবার এটাকে ফেলতে হয়েছে। আর এদিকে দেখো ঝুল ধরার জন্য যা যা কেটে নিয়েছি সব কিছু আমি একদম বলের মধ্যে নিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। সবজিটা তো ঘরেই ছিল, কুমড়ো ডাঁটা, তারপর এদিকে তোমার কুমড়ো ডাঁটার আগে কেটে রেখে দিয়েছিলাম সেদিন আনার পরই কুমড়ো ডাঁটা, তারপর তোমার সাজনা, বেগুনটা তোমাদের দাদাভাই ওই যে বাজারে গেলেও বলে দিয়েছি বেগুনটা আনার জন্য। তো বেগুন আমার ঘরে শেষ হয়ে গিয়েছে, তো বেগুন, তারপর তোমার দেবো আস্ত আস্ত পেঁয়াজ দিয়েছি গোটা গোটা, তারপর রসুনের কোয়া দিয়েছি, তারপর এটার মধ্যে তোমার ঝিঙে দিয়েছি। মানে অনেক রকমের সবজি দিয়ে কিন্তু এটা রান্নাটা করা হয়, বিশেষ করে ঝিঙে সাজনা এগুলো কিন্তু এটার মধ্যে লাগে। চাইলে আবার ডাঁটাও দেওয়া যায়। তো ডাঁটাটা আমি তোমাদের দাদাভাইকে না করেছি, কারণ ডাঁটা আমার ভালো লাগে না খেতে, তাই জন্য ডাঁটার কথা আমি নাই করি, আমার ঘরে যেন ডাঁটার যেন না নিয়ে আসে। আর এদিকে দেখো চায়ের বাসন, আর আমাদের যে কালকে রাত্রিবেলায় খাওয়া হয়েছে খাওয়া দাওয়ার বাসন, কালকে রাত্রিবেলায় বাসন কুসনও পড়েছে। রাত্রিবেলায় রান্নার ঝামেলা থাকলে শুধু ভাত করো তখন মানে কোনো বাসন কুসন কিন্তু ভরে না, শুধু একটা বাটি চাল ধোয়ার বাটিটা ভরে অতটুকু প্রেশার কুকারে ভাতটা করে নিই। আর যদি না করি মানে তরকারি পাতি রান্না করি তখনই দেখবে কী পরিমাণে বাসন কুসন যে পড়ে, আর রুটি করলে তো আর বলে লাভই নেই, আরও বেশি পড়ে। তো যাক, এদিকে এবারে বাসন কুসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর খাওয়ার পর না এই থালাগুলো আর আমি মাজিনি, আগে একবার বাসন কুসন মেজেছি। আর ওই ক্লাস থেকে এসে তারপর হুটাট করে একদম রান্না করে গিয়ে কাটাকুটি করলাম। বুঝতে পারছো লাউ কাটলাম রাত্রিবেলা রান্নার জন্য, তারপর লাউর খোসা কেটেছি, তারপর এদিকে ওই যে আজকে ঝুল ধরা রান্না করবো এই সবজিগুলো কেটেছি। তো কী বলো তো মানে স্মার্টলি কাজগুলো এইভাবেই আমি করি। ওই যে কিছু কিছু কাজ আগের দিন গুছিয়ে করি বলে কিন্তু পরের দিন কাজগুলো আমার অনেকটা সহজ হয়ে যায়। ওই যে রান্না বসাতে গেলাম এবার ঝটপট করে আমি রান্নাটা করে নিতে পারবো, নিজের উপর অতটা চাপও পড়বে না, ঝটপট মানে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। না হলে তরকারিটা কাটতে গেলেও তো বলতো এখানে কতটা সময় লাগতো। তো এদিকে দেখো এবারে সব বাসন কুসন আমার ধোয়া হয়ে গেছে। আর এদিকে প্রেশার কুকারটা তো ধুবো, ভাতটার মধ্যে ভাতটা দিয়ে তারপর প্রেশার কুকারটা ধুয়ে নেব, হাঁড়ির মধ্যে ভাতটা দিয়ে। আর এদিকে প্রেশার কুকারের ঢাকাটা কিন্তু ভালো করে একদম মেজে ঘষে নিয়েছি, তারপর আবার ব্রাশটা দিয়ে একটু সাইড ফাইডগুলো পরিষ্কার করে দিয়েছি, কারণ প্রেশার কুকার পরিষ্কার থাকতে লাগে, না হলে আবার কখন ব্লাস্ট মারবে। তো তার জন্য কিন্তু প্রেশার কুকারের ঢাকা বলো আর প্রেশার কুকার বলে সবসময় পরিষ্কার করতেই লাগে। তারপর আর কি এদিকে দেখো কড়াটা বসিয়ে দিয়ে কড়ার মধ্যে মানে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে, তারপরে এখানে দেখো ওই যে গোটা মানে আস্ত মানে আলু দিয়েছি বড় বড় করে মাংসের মতো করে, তারপর ব্রকলি দিয়েছি। এটার মধ্যে চাইলে তোমরা ফুলকপি দিয়ে এটা আমরা করি, তো ফুলকপি যেহেতু আমার ঘরে নেই তাই জন্য আমি ব্রকলিটা দিয়েছি। তারপর বললাম না ঝিঙে দিয়েছি। তারপর তোমাদের দাদাভাই আবার পরে কিন্তু ওই বাজারটা যখন নিয়ে আসলো তখন আবার তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো এই পটল, আর নিয়ে আসলো তোমার কী যেন বলে বেগুন। তো পটলটার বেগুনটাও কিন্তু আমি কেটে আবার এটার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমার লাউর খোসা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে লাউর খোসাটা এখন বাটির মধ্যে নিয়ে রাখছি। এই যে বেশ অনেকগুলো হয়েছে, আমার তো দুর্দান্ত লাগে লাউর খোসা দিয়ে মানে লাউর খোসা দিয়ে ভাত খেতে। তবে আজকে আর পেঁয়াজ দিইনি, পেঁয়াজের কথা আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি, মানে পরে গিয়ে আমার মনে হয়েছে পেঁয়াজ যে দিইনি। ওখান যে মানে নামিয়েছি তখন আমার মনে ছিল না যে পেঁয়াজটা তারে দেওয়া হয়নি, পরে আমার গিয়ে মনে হয়েছে। তো যাক কোনো কিছু হবে না, মানে এমনিতে 5 ফোড়ন দিয়ে এটা করেছি।
তো যাক, এদিকে লাউর খোসা তো নামিয়ে নিয়েছি, আর এদিকে চলো বাটিটাকে টেবিলে নিয়ে রাখি। আর এদিকে কিন্তু আমার বড়মশাইও বাজার নিয়ে চলে আসলো। চলো তোমাদেরকে দেখাই কী কী বাজার নিয়ে আসলো। তো এখানে দেখো এই যে বেগুন নিয়ে আসলো, তারপর ঝিঙে নিয়ে আসলো, তারপর পটল নিয়ে আসলো। আর বুঝতে পারছো এই 2টা লেবু নাকি 30 টাকা নিয়েছে, তাহলে বুঝো লেবুর কী পরিমাণে দাম। আর এদিকে যে পটল এনেছে, পটল নাকি 200 টাকা কেজি। দেখো গরমকাল আসতে না আসতে পটলও কিন্তু উঠে গেছে, পটল কারকোল। তা আমি আবার বলছি অত দাম দিয়ে কী দরকার ছিল, বলছিল ঝুল ধরার মধ্যে দেওয়ার জন্য, ঝুল ধরার মধ্যে কিন্তু পটলটাও দিয়ে। আর এদিকে মাছ নিয়ে আসলো, সাথে আবার মাছের ডিমও কিন্তু আছে, এই যে দেখো। তো মাছের ডিম তো আমার খুব ভালো লাগে খেতে। তো এবারে মাছের ডিমটাকে মাছটাকে ভালো করে ধুয়ে নেবো। আর এদিকে নিয়ে আসলো শুটকি মাছ, বলছে আবার 2 দিন বাদে শুটকি মাছের কথা বললে, তো তাই জন্য তোমার দাদা এবার শুটকি মাছটাও কিন্তু নিয়ে এসেছে। তো শুটকি মাছটা তো নিয়ে আসলো, তো এবারে সব কিছু ধুয়ে টুয়ে রাখবো। তার আগে ভাবলাম লাউর কুসা তো ভাজা হয়ে গেছে, তোমার দাদাকে খেতে দিতে পারবো। এদিকে চলো এই ফাঁকে আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। তো এদিকে দেখো আমি ইন্ডাকশানটাকে ভালো করে মুছে নিয়ে এভাবে ঢাকা দিয়ে রাখলাম। সেদিন কি করেছে বলো তো, কক্কা এসে না, এখন তো গরমকাল আসলো, শীতকালে কিন্তু এই যন্ত্রণাটা পাইনি, কিন্তু গরমকাল আসাতেই এখন আবার যন্ত্রণাটা পাচ্ছি। ওই যে আমার ইন্ডাকশানের মধ্যে না এই তোমার পটি করে রেখে দিয়েছে, তারপর তো পরিষ্কার করতে হয়েছে, তাই জন্য এখন ঢাকা দিয়ে রাখি। কীরকম লাগে বলো এভাবে উপর দিয়ে পড়লে, ঢাকাটাও তো ধুতে গেলে আরেকটা ঝামেলা। তো তারপরও ঢাকাটা না দিলে যেন ভালো লাগে না। এইদিকে মশলাদানিটাকে ভালো করে একদম মুছে টুচে রেখে দিচ্ছি, কারণ মশলাপাতি তো আমার দেওয়া হয়ে গেছে। তো তাই জন্য মশলাদানিটাকে কিন্তু ভালো করে একদম মানে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর ঝুল ধরার সবজিটা তো হতে একটু সময় লাগে, মানে সবজিটাকে কষাতে গেলেই যা সময়টা লাগে, কষানো ভালো না হলে কিন্তু তরকারিটার টেস্টটা আসবে না। আর মাছটা তো আমি ভেজে নিতে পারবো আলাদা করার মধ্যে, তাই জন্য কিন্তু এই কাজগুলো আগে আমি করে নিলাম। তো চলো এবারে এইদিকে আমি এখন মাছ টাছটা ধুয়ে তারপর গিয়ে আবার তোমাদের সামনে আসছি। আর এই যে দেখো মাছটা ধুয়েও নিলাম, এই যে এখানে ডিমটা হয়েছে, ডিমটা আলাদা করে রাখলাম। আর এখানে 2টা মাথা আর মানে লেজটা রয়েছে, এটাও একটা বক্সের মধ্যে করে রাখলাম। এগুলো এখন ফ্রিজে চালান করে দেবো। আর এদিকে 4 পিস মাছ নিয়েছি আমাদের দুপুরে রাত্রিবেলার জন্য, কারণ সকালে তো বললাম না লাউ ঘন্ট আছে। আর এদিকে লাউর খোসা বাটা আছে, বাটা বলছি লাউর খোসা ভাজা আছে। আর এদিকে দেখো শুটকি মাছ, তারপর মাছ, মাছের ডিম সব কিছু কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজটা আমার না থাকলে তাহলে যে কি হতো, কারণ আগে কিন্তু আমার ফ্রিজটা বেডরুমে ছিল, তখন আমি শুধু ফল টল জল এগুলোই রাখতাম, সবজিপাতিও রাখতাম না, আর মাছ মাংস তো প্রশ্নই পড়ে না। তো রান্নাঘরে মানে রান্নাঘর করার পরে তারপর কিন্তু এটা রান্নাঘরে নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি তো ভালো, কারণ রান্নার ঘরের জন্যই কিন্তু আমি মনে করি ফ্রিজ। তবে ফ্রিজ এমনি তো দরকার পড়ে, যেরকম ঠাকুর ঘরের জন্য আবার ঠাকুরের জিনিস রাখতে গেলে একটা ফ্রিজের দরকার। তবে বেশি হলো গিয়ে রান্নাঘরের প্রয়োজন। মাছ টাছ এনে রেখে দিলে দেখবে তুমি মানে 2 দিনের জন্য মাছ নিয়ে আসলো, মাছটা একটু বেশি হয়ে গেলো, ফ্রিজে রেখে দিলে পারলে আমি পরশু দিন আবার মাছটা রান্না করতে পারবো, না হলে তো আমার আজকেই সব রান্না করে নিতে হতো। তো যাক, মাছগুলো দিকে ভাজি বসিয়ে দিয়েছি। তোমরা আবার ভেবো না আমি অতটা তেলের মধ্যে মাছটা ভাজি করছি যে, এটা কিন্তু সেদিন রাত্রিবেলা চপ বানিয়েছিলাম সন্ধ্যাবেলায়, এই চপ ভাজার তেলের মধ্যে কিন্তু আমি মাছটা এখন ভাজছি। তো এই তেলের মধ্যে আরও কত কিছু ভাজা যাবে। তো এই তেলটাকে পরে একটা ইয়ের মধ্যে নিয়ে নেব, নিচে গুরু গুরু পড়েছিল ওইটাকে আবার করে ফেলে দিতে হয়েছে। এখন আমি বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। তোমাদের দাদা হয়তো খাওয়া দাওয়া করে নিল, আর কালকে যেহেতু সবজিটা কেটে রাখলাম তাই জন্য কিন্তু রান্নাটা ঝটপট করে নিতে পারছি। তো ওইদিকে কালকেরও তরকারি ছিল, পেঁপের তরকারি তো দেখলেই। তো এখন তোমাদের দাদা ভাই খেলো, আমি এই যে দেখো আর কিছুটা আমি ফ্রিজে এখন রেখে দিয়েছি। আর এখানে তো লাউর খোসা ভাজা আছে। আর এদিকে ঝোল ধরাটা ওই যে বসিয়ে আসলাম, মাছটা ভেজে এসে এই যে এখন বসলাম আমি খাওয়া দাওয়া করতে, না হলে অনেকটা লেট হয়ে যাবে খাওয়া দাওয়া করতে গেলে যদি রান্না শেষ করে বসতে যাই। তো তরকারিটা দিকে কষানো হোক, আর এদিকে আমি এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। খাওয়া দাওয়ার পর অনেকটা সময় পরেই কিন্তু তোমাদের সামনে আসলাম। ভেবো না আবার আমি খাওয়া দাওয়া করতে করতে আমার ঝোল ধরা রান্না হয়ে গেছে, বললাম না সবজিটা কষাতে গেলে অনেকটা সময় লাগে। তো যাক, ঝোল ধরা রান্নাবান্না করে নিয়েছি, তারপর গ্যাস ট্যাস মুছে এবারে দেখো এই সাইডের টিনগুলো কিন্তু মুছে নিচ্ছি। তরকারির নামটা শুনতেই এরকম লাগে যে ঝোল ধরা, আমার বাপের বাড়িতে এরকম নিয়ম নেই যে এইরকম রান্না যে খাই। শ্বশুরবাড়িতে এসে কিন্তু এটা পেয়েছি, এটা চৈত্র সংক্রান্তিতে মানে আরবি দিন এটা আমাদের খেতে হয়। তো রান্না করা জিনিস তুমি যে কোনো দিনই খাওয়া যায়, যে এই দিনই খেতে লাগবে তা কিন্তু না। মানে আরবি দিন আমরা ঝোল ধরা আর তেঁতুল শাক আমরা খাই। তো আমার না এরকম মানে সজনের সিজন আসলেই কিন্তু আমি এই রান্নাটা করে খাই, আমার তো বেশ ভালো লাগে। দেখবে এরকম 1-2 দিন তো আমি খেয়েই নেবো, আমার অতটা ভালো লাগে এই ঝোল ধরার ইয়েটা। তো যাক, ফাইনালি তো রান্না করে নিয়েছি। আর এদিকে এই বেসিনটা কিন্তু আমি কালকে পরিষ্কার করেছিলাম, ব্লগে তোমরা দেখেছিলে। তারপরেও আমাকে আজকে করতে হচ্ছে একটাই কারণে, কারণ যেহেতু আমি মাছ মানে করেছিলাম, মাছ ধুয়েছি, তো এখন বেসিনটা মানে পরিষ্কার না করলে না একটা আস্তে আস্তে গন্ধ করবে। এমনি তো আমার যেদিন ঘরে মাছ আনবে সেদিন যেন গ্লাসের মধ্যে বলো সব কিছুর মধ্যে আমার একটা আস্তে আস্তে গন্ধ যেন আমার মানে নাকে যেন আসে। তো তার জন্য কিন্তু বেসিনটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আমি তো বেশি মাছ খেতে পারি না জানোই, মানে খাই না যে তা না, মানে ওই যে লাগাতো 3-4 বার খেয়ে নেবো ওই রকমটা কিন্তু আমি পারি না। তো তার জন্য
ওই যে মাছের গন্ধটা যেন আমার নাকে আসে বেশি। এখন ইদানিং দেখছি মাংস আনলো আমার এরকম হচ্ছে, মাংস ধুচ্ছি তো দেখবে একটা মাংস গন্ধ যেন একটা কীরকম একটা গন্ধ যেন আমার নাকে আসে, বুঝতে পারছি না মাংসটাও কীরকম হয়ে যাবে কিনা। মাংস তো আমার খুব প্রিয়, কিন্তু এখন যে ওই একটা গন্ধ যে আসে মাংস টাংস ধুতে গেলে বা মাংস ধোয়া হয়ে গেছে বাসন কুসনের মধ্যে যেন এরকম একটা গন্ধ গন্ধ আমার আসে। অ্যাকচুয়ালি কিন্তু বাসন কুসন সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরও এটা এরকম হয়, বুঝতে পারি না কেন এরকমটা হয়। তো এদিকে দেখো এবার এই বেসিনটা একটুখানি পরিষ্কার করে নিয়েছি, এটা তো আর সময় লাগেনি যেহেতু কালকে পরিষ্কার করেছিলাম, ব্লগে দেখেছিলে। আজকে শুধু মাছ আনাতে, তাই জন্য এটাকে আবার একটু উপর দিয়ে সাবান দিয়ে মেজে ঘষে নিয়েছি। এবারে সাইড পেট তো পরিষ্কার করে নিলাম, তবে হ্যাঁ ওই বেসিনটা একটু পরিষ্কার করতে লাগবে। ওই বেসিনটা এতটা পরিমাণে তেল তেলে হয় এটাই বুঝতে পারি না, এটা এতটা তেল তেলে হয় কেন, তেল তো আর ফেলা হয় না, তারপর ওইটা তেল তেলে হয়ই হয়, বুঝতে পারি না কেন জানি এরকমটা হয়। তো বেসিনটা পরিষ্কার করব তার আগে ভাবলাম যে এই নিচগুলো আগে পরিষ্কার করে নিই। তো কি বলো তো, মানে ঘুম থেকে উঠে তুমি যদি একটু মাথায় মানে বুদ্ধি খাটিয়ে কাজগুলো করো না, তাহলে দেখবে স্মার্টলি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে করা যায়। আমি তো কিন্তু এইভাবেই করি, ওই যে মাথায় তার জন্য একটুখানি বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হয়। যেরকম আগের দিন সবজি কেটে রেখে দিয়েছিলাম, তার জন্য আজকে আমি ঝটপট করে রান্নাগুলো করে নিতে পারলাম। এদিকে আবার ওই যে তোমাদের দাদাভাই সবজি এনেছে, সবজি বলতে কি পটল, তারপর লেবু, বেগুন, এগুলোকে ধুয়ে টুয়ে রেখে জল টল ঝরিয়ে আবার এগুলোকে ফ্রিজেও তুলে রাখলাম, তারপর মাছটা ধুলাম, দেখলেই তো রান্নাবান্না করলাম। আর ঝুল ধরার রান্নাটা না অনেকখানি সময় কিন্তু লাগে। তোমাদের দাদাভাই বাজার থেকে আসার আগে কিন্তু এই ঝুল ধরার আমি বসিয়েছিলাম, তাহলে বুঝো কতটা সময় লেগেছিল। তো যাক এই জায়গাটা মুছলাম, তারপর রান্নাঘরের কাজ ফেলে রেখে হঠাৎ করে মনে হলো আরে আমি তো সকালে আবার কাপড় ভিজিয়েছিলাম, এই কাপড়গুলো তো ধুতে লাগবে, তাই জন্য ঝটপট করে কিন্তু অর্ধেক কাজ করে এখানে আমার এখন বাথরুমে আসতে হয়েছে। পরে গিয়ে আবার কিন্তু ওই রান্নাঘরও আমার মুছতে লাগবে, বেসিন আরও মানে কয়েকটা কাজ আছে, তো এগুলো পরে করবো। এখন যদি আবার কাপড়গুলো না ধুয়ে দিই তাহলে আবার হবে না, কারণ এখন কদিন যাবত কি হচ্ছে বলো তো, তোমার দিনটা না একটা যেন মেঘলা মেঘলা হয়ে আছে। এই মানে একটা মানে রোদ উঠছে, আবার এই হাওয়া দিচ্ছে, আবার এই রোদ চলে যাচ্ছে, মানে কীরকম জানি দিনটা করছে। তো তার জন্য কিন্তু ভাবলাম যে না কাপড়গুলো আগে ধুয়ে দিই। আর এই যে পাপোশগুলো এগুলো আমাদের দোকান থেকে নিয়ে এসেছিলো, মানে এগুলো আমার দোকানে আগেই ছিল, মানে তোমাদের দাদা বলে যে টাং রাখা থাকে ওইটার মধ্যে, কিন্তু সেটা আর খোলা হচ্ছিলো না আর বেরও করা হচ্ছিলো না। তো কালকে কী যেন রাখতে গেলেও গিয়ে দেখছি এগুলো, তো তাই জন্য এগুলোকে এখন ধুয়ে দিচ্ছি। সকালবেলায় ভিজিয়েছিলাম, এগুলো এখন তুলে রেখে দেবো। আমার ঘরে তো পাপুস আছে, আর এখন আমি ওই যে ভারী ভারী হাতে সেলাই করে যে পাপুসগুলো বানিয়েছিলাম, এই পাপুসগুলো এখন আর কিন্তু ঘরে রাখবো না, কারণ এগুলো শুকাতে গেলেও সময় লাগে, আর এরকম হালকা পাতলা হলে দেখবে তাড়াতাড়ি শুকিয়েও যায়। তো এই ব্যাগটার মধ্যে করে কিন্তু নিয়ে এসেছিলো, তাই জন্য ব্যাগটাও কিন্তু আমি ধুয়েছি। আর দুইটা বালতির মধ্যে আলাদা আলাদা করে ভিজিয়েছিলাম, পাপুসগুলো একটার মধ্যে ভিজিয়েছিলাম, আর একটা বালতির মধ্যে তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি প্যান্ট এগুলো ভিজিয়েছিলাম। কয়েকটা কাপড় বলে এগুলো আর মেশিনে কাচতে দিইনি, কালকে কিন্তু কাপড়গুলো দিয়েছিল তোমাদের দাদাভাই ধোয়ার জন্য, তো আমি আর কাপড়গুলো মানে ধুইনি, ভাবলাম যে আর কয়েকটা কাপড় যদি পরে একবারে মেশিনে ধুয়ে দেবো। তো দেখে কাপড় আননি, তো এই কয়েকটা কাপড় এগুলো আমি হাতেই কাচতে পারবো, শুধু শুধু মেশিন চালিয়ে লাভ নেই। কী বলো তো, মানে মধ্যবিত্ত করে না একটু হিসেব করে চলাটা কিন্তু ভালো, এখন শুধু শুধু চালিয়ে বিলটা তুলে তো আর লাভ নেই। আমার এদিকে জল তো এমনিতেই খরচ হবে, এটা কথা মানে বলে আপনি হাত দিয়ে কাচতে গেলেও জল লাগবে, মেশিনেও কাচতে গেলে জল লাগবে। তো আমার মনে হয় মেশিনে কাচতে গেলে মনে হয় জলটা একটু বেশিই লাগবে, তার উপর গিয়ে হলো তোমার এই মানে বিলটাও উঠবে, তো তার জন্য দরকার নেই, আমি হাতেই কেচে দিই, সেই তো কয়েকটা কাপড় চোপড় আর বেশি তো ময়লাও হয়নি, এগুলো আমি হাতেই কেচে নিতে পারবো। তো এদিকে দেখো তাই জন্য কিন্তু কাপড়গুলো আমি হাতেই কেচে নিচ্ছি। আর এদিকে তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদের দাদাভাই দোকানে চলে গেলো, আর আমিও সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি, রান্নাবান্নাও কমপ্লিট। আজকে একদম সকাল সকালেই রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি। তো এইভাবে বুদ্ধি করে কাজ করলে না স্মার্টলি খুব তাড়াতাড়ি কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে করা যায়। তার জন্য দরকার একটুখানি টেকনিক, মানে একটুখানি বুদ্ধি খাটিয়ে করলে সব কিছুই কিন্তু হয়। তো যাক এদিকে দেখো দুইটা উন্নও পড়েছে, তো এগুলোও আবার মানে করে দিয়েছি, ভিজিয়েছিলাম, আর তোমাদের দাদা আবার গামছাটা ছিল ওগুলোও ভিজিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমাদের বাথরুমটা না যখন মিস্ত্রি দাদারা বানিয়েছিল ওই সাইড দিয়ে ঢালু দিয়ে, যেদিকে জল যাবে এদিকে ঢালু দিয়ে নিই, ওই সাইড দিয়ে মানে ঢালু করে রেখেছে। তখন কী হয় বলো তো, কোনো কিছু একটা ধুতে গেলে যখন জল টল আমরা করি ওই সাইড দিয়ে জল জমে যায়, আর একদম পুরো পিছলে হয়ে থাকে, শেওলার মতো পড়ে থাকে, তখন তো কী হয় জানো তো, স্লিপ কেটে যায়। আমি তো কতবার করে যে স্লিপ কেটেছি, আর ভয়ও লাগে জানো তো, কারণ বাথরুমে এরকম কত মানুষও দেখবে পড়ে কিন্তু হাত পা ভেঙে ফেলে, আর এখন তো আমাদের শরীরের হাড্ডিগুলো কী বলবো, একটুখানি পড়লেই ব্যাস হাত পা নাকি ভেঙে যায়, তার জন্য ভয় লাগে। তো তাই জন্য ভালো করে বাথরুমের এই সাইডের জলগুলোকে, আর ভেতরে যে সব কিছু যা ধুবে ওইটার ভিতরে গিয়ে জমা হবে, ভিতরে যে এই সিনটেক্সটা রাখা আছে ওইটার ভিতরে গিয়ে, এটা তো উপরে রাখা, এটার নিচটার মধ্যে তো একটা ঘরের মতো করা আছে, বেদির মতো, ওইটার নিচ দিয়ে গিয়ে সব ঢুকে বসে থাকে। তো তার জন্য সব কিছু বের করে দিয়ে একটু ঝাড়ু দিয়ে দিয়েছি, আর একটুখানি ঝাড়ু দিতে লাগবে। তার আগে ভাবলাম কাপড়গুলোর থেকে জলটা আগে নিংড়িয়ে নিই, কাপড়গুলোকে ধুয়ে নিই, তারপর গিয়ে মানে ইয়েটা করবো, আবারও একটুখানি ঝাড় দিয়ে দেবো। তো এদিকে দেখো এই যে সবগুলো কাপড়ই কিন্তু আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আবারও একটুখানি জল ঢেলে দিয়ে এবারে দেখো
ঝাড়ুটা দিয়ে ভালো করে কিন্তু জলটাকে আমি এখন এই সাইড দিয়ে পাস করে দিচ্ছি। যা একটা বিরক্ত লাগে একটুখানি অনেক সময় সাবান টাবান দিয়ে বাসন কুসন মাজলে বা একটু করলে সব কিছু দিয়ে ওই সাইড দিয়ে জমা হয়, আর তার জন্য পিছলেও কিন্তু হয়ে থাকে। যাই হোক, কী আর করা যাবে বলো, আমরা তো আর মিস্ত্রি না, আমরা তো আর অতটা বুঝতাম না, কিন্তু ওরা বুঝেও এরকমটা করেছে। আরও বিশেষ করে বড়মশাই তো বাড়িতে থাকতো না, সকালবেলায় ওরা আসতো, তোমাদের দাদাভাই দোকানে চলে যেত, আবার দুপুরবেলা একটুখানি আসতো, আবারও চলে যেত। ওরা ওর মতো করে কাজগুলো করতো, আমি তো ততটা বুঝতামও না, তাই জন্য আরও এরকমটা হয়েছে। আমার রান্নাঘরে যে ফিল্টার রাখার নিচের যে র্যাকটা, ওইটাও দেখবে মানে নিচের যে তাকটা বানিয়েছে ওইটাও এরকম করে দিয়েছে উল্টোপাল্টা। তোমাদের দাদাভাই তো এসে দেখে কি অবস্থা, তো তোমাদের দাদাভাই বাড়িতে না থাকাতে কিন্তু এরকমটা হয়েছে। তো এদিকে দেখো এবারে সমস্ত কাপড় চোপড়গুলো এখন মেলে দিচ্ছি। এখন তো রোদটা আবার ঠিকঠাকই আছে, আবারও দেখবে কিছুক্ষণ বাদে আবার মেঘলা করে ফেলবে। তো এদিকে কাপড়গুলোর মধ্যে না ক্লিপ দিতে লাগবে। এখন তো কাপড় চোপড় তোমার রোদে দিতে গেলেই ক্লিপটা দিতে লাগে, ক্লিপ না দিলেই দেখবে কাপড় চোপড় কোথাটা মানে কোথাকার কাপড় চোপড় কোথায় নিয়ে ফেলে দেবে। তো আজকে উঠোনটা পালার করে ঝাড়ও দিতে লাগবে, কারণ মানে উঠোনটা অনেক দিন যাবত কোনাগুনি মেরে যে একটু ঝাড় দেওয়া, ওইটা আর দেওয়া হচ্ছে না। উঠোন বলতে কি, ওই যে ঘরের সামনের করে উঠোনের জায়গা, এটাই আমি মনে করি আমার উঠোন, একটুখানি হলো তো আছে, তো এটাই তাই জন্য উঠোন বলি। তো এদিকে দেখো এবারে ওই যে সব কিছু তো আমার মেলা হয়ে গেছে। গামছা নাকি রোদে দেওয়া ভালো না, এটা আমি জানি। তো গামছাটা এখন যেহেতু মানে ধুয়ে আনলাম, একটুখানি শুকিয়ে গেলে আবার ঘরে নিয়ে যাব, ঘরের মধ্যেও জানি শুকিয়ে যাবে, তারপরও মানে যেহেতু ধুয়ে দিয়েছি এখন মানে তাই জন্য ভাবলাম যে না একটুখানি শুকিয়ে নিই। ভিজে থাকলে আবার কী হয় বলো তো, গামছার মধ্যে একটা কিন্তু গন্ধ হয়ে যায়। কাপড় চোপড় তো দিকে মেলা হয়ে গেছে, এবারে যাব এখন মানে রান্নাঘরে গিয়ে বাদ বাকি কাজগুলো শেষ করব। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি, ব্লগটা অনেকটা লং হয়ে যাচ্ছে। তো চলো কালকে আবারও নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। বাই বাই।